আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আঁকড়াইয়ের দিঘি। কয়েকটা বৎসর পরপর অজন্মার উপর সে বৎসর নিদারুণ অনাবৃষ্টিতে দেশটা যেন জ্বলিয়া গেল। বৈশাখের প্রারম্ভেই অন্যাভাবে দেশময় হাহাকার উঠল। রাজ্য সরকার চঞ্চল হইয়া উঠিলেন। সত্যই দুর্ভিক্ষ হইয়াছে কিনা তদন্তের জন্য রাজকর্মচারী মহলে ছোটাছুটি পড়িয়া গেল। এই তদন্তে কান্দি সাব ডিভিশনের কয়টা থানার ভার লইয়া ঘুরিতেছিলেন রজতবাবু, ডিএসপি সুরেশবাবু ডেপুটি, আর রমেন্দ্রবাবু কোঅপারেটিভ ইন্সপেক্টর। অতীতকালের সুপ্রশস্ত বাদশাহী সড়কটা ভাঙিয়া চুরিয়া গোপথের মতো মানুষের অব্যবহার্য হইয়া উঠিয়াছে। তাহার উপর ডিস্ট্রিক্ট বোর্ডের ঠিকাদার মাটির ঢেলা বিছাইয়া পথটিকে আরও দুর্গম করিয়াছে। কোনোরূপে তিনজনে এক পাশে পায়ে চলার পথরেখা ধরে সাইকেল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বৈশাখ মাসের অপরাহ্ন বেলা, দগ্ধ আকাশখানা ধূসর হইয়া উঠিয়াছে। কোথাও এক কণা মাত্র মেঘের রেশ নাই। হুহু করিয়া গরম বাতাস পৃথিবীর বুকের রস যেন শোষণ করিয়া লইতেছে। একখানা গ্রাম পার হইতে সম্মুখে এক বিস্তীর্ণ প্রান্তর আসিয়া পড়িল। ও প্রান্তের গ্রামের চিহ্ন এই প্রান্ত হইতে দৃষ্টিতে ধরা দেয় না। দক্ষিণে এবং বামে শস্যহীন মাঠ যেন ধুধু করছে। গ্রামের চিহ্ন বহুদূরে দিগ্বলয়ের কালির ছোপের মতো বোধ হচ্ছে। রজতবাবু চলিতেছেন সর্বাগ্রে। তিনিয়া ডাকিয়া কহিলেন, এই যে আমি নামছি হে, আপনারা ঘাড়ের ওপর এসে যেন পড়বেন না। তৎক্ষণাৎ তিনজনেই সাইকেল হইতে নামিয়া পড়িল। সঙ্গীরা কোনো প্রশ্ন করবার পূর্বেই তিনি বললেন, কই মশাই, সামনে তো গ্রামের কোনো চিহ্ন দেখা যায় না। এদিকে দিবা যে অবসান প্রায়। রমেশবাবু কোমরে ঝুলানো বাইনোকুলারটা চোখের উপর ধরিয়া কহিলেন, দেখা যাচ্ছে, গ্রাম দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূরে, অন্তত 5-6 মাইল হবে এখনো। রজতবাবু রিস্টওয়াচের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, বললেন, 6:45, এখনো আধ ঘন্টা 3/4 দিনের আলো পাওয়া যাবে। কিন্তু এদিকে যে বুক মরুভূমি হয়ে উঠছে। আমার ওয়াটার বোতল তো একবারে শূন্য। আপনাদের অবস্থা কি? রমেন্দ্রবাবু কহিলেন, আমারও তাই। সুরেশবাবু, আপনার অবস্থা? আপনি যে কথা খুঁজছেন না বড়, দৃষ্টিটাও যেন বাস্তব জগতে নেই। ব্যাপার কি বলুন তো? সুরেশবাবু মৃদু হেসে বলল, সত্যি বর্তমান জগতে ঠিক মনটা নিবদ্ধ ছিল না, অনেক দূর অতীতের কথা ভাবছি। রজতবাবু এবার সাগ্রহে বললেন, অতীত? অতীত যখন তখন ইন্টারেস্টিং নিশ্চয়ই। চাই কি রোমান্টিক হতে পারে? তৃষ্ণা নিবারণের জন্য আর ভাবতে হবে না, উঠে পড়ুন গাড়িতে। গাড়িতে চলতে চলতে আপনি গল্প বলতে শুরু করুন, আমরা শুনে শুনে যাই। কিন্তু এই 4-5 মাইল পথ কভার করার মতো গল্পের খোরাক কিন্তু হওয়া চাই মশাই। সুরেশবাবু আপনার জলাধারটা খুলিয়া আগাইয়া দিয়া বলিলেন, আমার জল এখনও আছে, জল পান করে আগে সুস্থ হন। জলপানান্তে সুরেশবাবুকে সর্বাগ্রে স্থান দিয়া রজতবাবু বলিলেন, আপনি তো কথক, অতএব আপনি আগে চলুন। সকলেই সাইকেলে চড়িয়া বসিল। সুরেশবাবু বলিলেন, আপনাদের জলের চিন্তার কথা শুনেই আমার কথাটা মনে পড়ল। পিছন হইতে রমেন্দ্রবাবু হাঁকিলেন, আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। বাহ, আমাকে বাদ দিয়েই গল্প শুরু? না, এটা তো মানা যায় না। সুরেশবাবু বললেন, যে রাস্তাটায় চলেছি আমরা, এ রাস্তার নাম জানেন?
এইটে অতীতের বিখ্যাত বাদশাহী সড়ক। এ রাস্তায় কোনো পথিক কোনো দিন জলের জন্য চিন্তা করেনি। ক্রোশ অন্তর দিঘি আর ডাক অন্তর মসজিদ এ পথের এ প্রান্তে ও প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে নির্মিত হয়েছিল। দিঘিগুলি যদিও এখন আছে। কথায় বাধা দিয়ে রজতবাবু প্রশ্ন করলেন, ডাক অন্তর মসজিদটার কী ব্যাপার বলুন তো? ডাক অন্তর মসজিদের অর্থ হচ্ছে এক মসজিদের আজানের শব্দ যত দূর পাওয়া যায় ঠিক তত দূরে আবার একটি মসজিদ তৈরি হয়েছিল। এক মসজিদের আজান অপর এক মসজিদ থেকে শোনা যেত। একদিন ভাবুন, দেশ দেশান্তরব্যাপী সুদীর্ঘ এই পথখানির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একসঙ্গে আজান ধ্বনি উঠিত। ওই দেখুন, পাশেই ওই যে ইটের স্তূপ, ওটি একটি মসজিদ ছিল, আর প্রতিক্রোশে একটি দিঘি আছে। তাই বলছিলাম, এ রাস্তায় কেউ কখনো জলের ভাবনা ভাবেনি। রমেন্দ্রবাবু বললেন, বাদশাহী সড়ক যখন, তখন কোনো বাদশাহীর কীর্তি নিশ্চয়ই, কিন্তু কোন বাদশাহ বলুন তো? না, এটা ঠিক বলতে পারা যায় না, ঐতিহাসিকরা বলতে পারেন। তবে এ বিষয়ে সুন্দর একটি কিংবদন্তি আছে। শোনা যায়, কোনো এক বাদশাহ দিগ্বিজয় থেকে ফেরার মুখে এক সিদ্ধ ফকিরের দর্শন পান। সেই ফকির তার অদৃষ্ট গণনা করে বলেন, রাজধানী পৌঁছেই তুমি মারা যাবে। বাদশাহ ফকিরকে বললেন, এর প্রতিকার কি? ফকির হেসে বলল, প্রতিকার? মৃত্যুর আবার প্রতিকার? মৃত্যুর গতি তুমি রোধ করতে চাও? কিন্তু বাদশাহ ছাড়েন না। তখন ফকির বললেন, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে এক রাজপথ তৈরি করতে করতে যাও তোমার রাজধানী পর্যন্ত। তার পাশে ক্রোশ অন্তর দিঘি আর ডাক অন্তর মসজিদ তৈরি করো। কথাগুলো শুনে সুরেশবাবু নীরব হলো। রজতবাবু ব্যগ্রভাবে প্রশ্ন করল, তারপর মশাই, তারপর? হাসিয়া সুরেশবাবু বললেন, তারপর বুঝুন না কি হলো। আজকাল গল্প সাজেস্টিভ হওয়াই ভালো। বাদশাহ রাজধানী পৌঁছেই মারা গেল, কিন্তু কতদিন তিনি বেঁচে ছিলেন অনুমান করুন। এই পথ, এই দিঘি, এতগুলো মসজিদ তৈরি করতে যতদিন লাগে ততদিন তো তিনি বেঁচেই ছিলেন। রজতবাবু বিরক্ত হয়ে বলল, বাদশাটি একটি ইডিয়াট। তিনি তো পথটা শেষ না করলেই পারতেন, তাহলে তিনি আজও বেঁচে থাকতেন। রমেন্দ্রবাবু গাড়ি হইতে নেমে উদ্যোগ করিয়া বলিল, দাঁড়ান মশাই, দাঁড়ান। এ পথের ধুলো আর খানিকটা নিয়ে যাব, আর নিয়ে যাব মসজিদের একখানা ইট। সুরেশবাবু বলিলেন, আর একটা কথা শুনে তারপর, পথ তো ফুরিয়ে যায়নি আপনার? রজতবাবু তাগাদা দিল, বলল, সেটা আবার কি? তিনি বলতে শুরু করলেন, এদেশে একটা প্রচলন আছে, সেটার সঙ্গে আপনাদের পরিচয় থাকা সম্ভব। পুলিশ রিপোর্টে সেটা আছে। রমেন্দ্রবাবু অসহিষ্ণু হয়ে বললেন, আরে মশাই, চুলোই যাক পুলিশ রিপোর্ট, কথাটা বলুন তো শুনি। তিনি বললেন, তাড়া দেবেন না মশাই, গল্পের রস এতে নষ্ট হয়। কথাটা হচ্ছে, আকরাইয়ের দিঘির মাটি, বাহাদুরপুরের লাঠি আর কুলির ঘাটি, এই তিনের যোগাযোগে এখানে শত শত নরহত্যা হয়েছে। রাত্রে এ পথে পথিক চলত না ভয়ে। বাহাদুরপুরের বিখ্যাত লাঠিয়ালের বাস। কুলির ঘাটিতে তারা রাত্রে এই পথের ওপর নরহত্যা করত, আর সেই সব মৃতদেহ গোপনে সমাহিত করত আকরাইয়ের দিঘির গর্ভে। এবার রজতবাবু বলিয়া উঠিলেন, ও বাবা, তাই নাকি? এটা কি সেই জায়গা? সুরেশবাবু উত্তর দিলেন, বললেন, তার কাছাকাছি এসেছি আমরা। রজতবাবু বললেন,
এখনও পুজোর আগে এখানে চৌকিদার রাখার ব্যবস্থা আছে। কিন্তু আমার তো মনে হয় এখন আর তার দরকার নেই, কারণ এখন এরা শাসন মেনে নিয়েছে। রমেন্দ্রবাবুর সাইকেল ঠিক সেই সময়ে একটা গর্তে লাফিয়ে পড়ল। রমেন্দ্রবাবু লাফ দিয়ে কোনোরূপে আত্মরক্ষা করলেন। সকলেই গাড়ি হইতে নামিয়া আগাইয়া আসিলেন। গাড়িখানা তুলিয়া রমেন্দ্রবাবু বলিলেন, যন্ত্র বিকল, এখন ইনিই ঘাড়ে চেপে যাবার মতলব করছেন দেখছি। একখানা চাকা ধাক্কায় টাল খেয়ে গেছে, আমাদের হাতের মেরামতের বাইরে। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া উঠিয়াছিল। রজতবাবু অস্পষ্ট সম্মুখের দিকে চাহিয়া বলিল, এ যে ভীষণ বিপদ হইল সুরেশবাবু, কি করা যায়? সুরেশবাবু হাসিয়া বলিলেন, কি আর করিবেন, পথপার্শ্বে বিশ্রাম। মালপত্র নিয়ে পেছনের গোজান না এলে তো উপায় বিশেষ দেখছি না। আপনাকে বিপদের হেতু ভাবিয়া রমেন্দ্রবাবু একটু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিলেন। তিনি তখনও গাড়িখানা লইয়া মেরামতের চেষ্টা করিতেছেন। রজতবাবু বলিলেন, ঘাড়ে তুলুন মশায়, বাহনকে ঘাড়ে তুলুন, তবু একটা বিশ্রামের উপযুক্ত স্থান দেখে নেওয়া যাক। সাইকেল ঝুলানো ব্যাগ হইতে টর্চ বাহির করিয়া সুরেশবাবু সেটার চাবি টিপিলেন। তীব্র আলোকরেখার সম্মুখের প্রান্তর আলোকিত হইয়া উঠিল। অদূরে একটি মাটির উঁচু স্তূপ দেখিয়া সুরেশবাবু বলিলেন, এই যে সম্মুখেই বোধ হয় আখড়াইয়ের দিঘি, চলুন ওরই বাঁধা খাটে বসা যাক। রজতবাবু বলিলেন, হ্যাঁ ঠিকই বলেছেন, অতীত যুগের কত শত হতভাগ্য প্রতীকের প্রেতাত্মার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করে আসি, কি বলুন? এতক্ষণে হাসিয়া রমেন্দ্রবাবু কথা কহিলেন, আর বাহাদুরপুরের দু একখানা লাঠির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, সে উত্তমের ওপর অযজ্ঞের মধ্যম হবে না, কি বলেন? কোমরে বাঁধা পিস্তলটায় হাত দিয়া রজতবাবু বলিলেন, তাতেও আমি রাজি আছি। প্রকাণ্ড দিঘিটা অন্ধকারে ডুবে আছে, শুধু আকাশের তারার প্রতিবিম্বে জলতলটুকু অনুভব করা যাচ্ছে। চারিপাড় বেরিয়া বন্য লতা জালে আচ্ছন্ন বড় বড় গাছগুলিকে বিকট দৈত্যের মতো মনে হইতেছে। চারিদিকে অন্ধকারে থমথম করিতেছে। দিঘিটার দীর্ঘ দিগের মধ্যস্থলে শ্যামলের প্রকাণ্ড বাধাঘাট, প্রথমেই সুপ্রশস্ত চত্বর, তারই কোল হইতে সিঁড়ি নামিয়া গিয়েছে জলগর্ভে। সিঁড়ির দুই পার্শ্বে দুইটি রানা, একদিকের রানা ভাঙিয়া পড়িয়াছে, আর একটা সুগভীর খাদের মধ্যে নামিয়া গিয়াছে। ঘাটের চত্বরটির মধ্যস্থলে তিনজনে আশ্রয় লইয়াছে। এক পাশে সাইকেল তিনখানা পড়িয়া আছে। ছোট একখানা শতরঞ্চি রমেন্দ্রবাবুর গাড়ির পেছনে গুটানো ছিল, সেইখানা পাতিয়া রমেন্দ্রবাবু বসিয়াছিলেন। পাশেই সুরেশবাবু আকাশের দিকে চাহিয়া শুইয়া আছে। রজতবাবু শুধু চত্বরটায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিলেন। সুরেশবাবু তখনই বলিলেন, সাবধানে পায়চারি করবেন রজতবাবু, অন্য মানুষকে খাদের ভিতর গিয়ে পড়বেন না যেন, দেখছেন তো খাদটা? হাতের টর্চটা টিপিয়া রজতবাবু বলিলেন, হ্যাঁ আমি দেখেছি। আলোক ধারাটা সেই গভীর গর্তে তিনি নিক্ষেপ করিলেন। সুগভীর খাদটার গর্ভদেশটা আলোকপাতে যেন হিংস্র হাসি হাসিয়া উঠিল। রজতবাবু কহিলেন, উফ, এর মধ্যে পড়িলে বুঝি নিস্তার নাই। ভাঙার আনাটার ইটের উপর পড়লে হাড় একবারে চুরমার হয়ে যাবে। তৎক্ষণাৎ তিনি সরিয়া আসিয়া নিরাপদ দূরত্ব বজায় রাখিলেন। আলোক নিবিবার পর অন্ধকারটা যেন নিবিড়তর হইল। ওদিকে পশ্চিম দিকটার মধ্যে মধ্যে বিদ্যুৎদীপ্ত চকিত হইতে লাগিল। সুরেশবাবু নীরবতা ভঙ্গ করিয়া কহিলেন, কে কি ভাবছেন বলুন তো?
রমেন্দ্রবাবু বাধা দিয়া বলিলেন, ওদিকে কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে বলে বোধ হচ্ছে, কি বলুন তো। সঙ্গে সঙ্গেই দুইটা টর্চের আলো দিঘির বুক উজ্জ্বল করিয়া তুলিল। রজতবাবু কহিলেন, কই? রমেন্দ্রবাবু কহিলেন, ওপারে ঠিক জলের ধারে লম্বা মতো মানুষের মতো কি যেন ঘুরে বেড়াচ্ছিল বোধ হইল। সুরেশবাবু হাসিয়া বলিলেন, দিঘির গর্ভে কোনো অশান্ত প্রেতাত্মার ছায়া হয়তো, কিংবা বাহাদুরপুরের লাঠিয়াল কেউ। একথা শুনিয়া রজতবাবু বলিলেন, সে হলে তো মন্দ হয় না, অ্যাডভেঞ্চার হয়, সময় তো কাটে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কিছু হলেই যে বিপদ। যাদের সঙ্গে কথা চলে না মশায়, সাপ বা জানোয়ার, যদি তা হয়। সঙ্গে সঙ্গেই তাহার বাঁ হাতের টর্চটা জ্বলিয়া উঠিল। ডান হাত তখন পিস্তলের গোড়ায়। সচকিত আলোয় দেখা গেল সেটা একখানা মোটা একগাছা দড়ি। সুরেশবাবু বলিলেন, গুড লাক। রজ্জুতে সর্পভ্রমে লজ্জা আছে, কিন্তু বিপদ নাই। কিন্তু সর্পের রজ্জুভ্রম প্রাণান্তকর, জানেন তো। শুনিয়া তিনজনেই একসঙ্গে হাসিয়া উঠিল, কিন্তু সে হাসি মৃদুমন্থর, আনন্দ যেন জমাট বাঁধিতেছিল না। খানিকক্ষণ বাদে আবার সকলে নীরব। অকস্মাৎ দিঘির ওপারের জলে আলোড়ন উঠিল। শব্দে মনে হয় কেহ যেন জল ভাঙিয়া চলিয়াছে। টর্চের আলো অতদূর পর্যন্ত যায় না। আলোকধারার প্রান্তমুখে অন্ধকার সুনিবিড় হইয়া ওঠে, কিন্তু দেখা যায় না কিছু। রমেন্দ্রবাবু কহিলেন, এখনো বলবেন আমার ভ্রম? সুরেশবাবু কথার উত্তর দিলেন না। তিনি নিবিষ্ট চিত্তে শব্দটা লক্ষ্য করছেন। শব্দটা নীরব হইয়া গেল পর মুহূর্তেই। সুরেশবাবু আরও কিছুক্ষণ পর বলিলেন, ভ্রমই বোধ হয়, জলচর কোনো জীবজন্তু হবে। গরম বাতাসের প্রবাহটা ধীরে ধীরে বন্ধ হইয়া চারিদিকে একটা অস্বস্তিকর নিস্তব্ধতায় ভরিয়া উঠিল। সুরেশবাবু আবার নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বলিলেন, না, রমেন্দ্রবাবুকে দোষ দিই কেন, আমারও বেশ ভয় লাগছে। সিগারেট খাওয়া পর্যন্ত ভুলে গেছি মশায়। নিন নিন, একটা করে সিগারেট খান। রজতবাবু বলিলেন, না মশাই, একে আমি অভ্যস্ত নই, তার উপর খালি পেট, শুকনো গলায় সহ্য হবে না, থাক থাক। তিনি বলিলেন, আসুন তবে রমেনবাবু, আমরা দুজনেই ভাগ করি। হঠাৎ মানুষের কণ্ঠস্বরে তিনজনেই চকিত হইয়া উঠিল। কে যেন আত্মগতভাবে মৃদুস্বরে বলছে, তারা তারাচরণ এখানেই তো ছিল, কোথায় গেল? রজতবাবুর হাতের টর্চটা প্রদীপ্ত রশ্মি শেখায় জ্বলিয়া উঠিল। রমেনবাবু ত্রস্তস্বরে বলিলেন, এদিকে ওদিকে ভাঙা রানাটার পাশের জলের ধারে, ওই তো ওই তো, কিন্তু দপদপ করে জ্বলছে কি? চোখ দেখো তো, চোখ কিনা, ওই যে ওই যে ওই যে। দীর্ঘ রশ্মিধারা ঘুরিল। সঙ্গে সঙ্গে সুরেশবাবুর টর্চটাও প্রদীপ্ত হইল। জলের ধারে দীর্ঘাকৃত মনুষ্য মূর্তি দাঁড়াইয়াছিল। আলোক ছটার আঘাতে চকিত হইয়া সে রশ্মির উৎস লক্ষ্য করিয়া মুখ ফিরাইল। রমেন্দ্রবাবু অস্ফুট চিৎকার করে পড়িয়া গেলেন। সুরেশবাবুর হাতের টর্চটা নিভিয়া গেল। অদ্ভুত ভীতি চারিদিকে, আর অতি ভীতিপ্রদ সে মূর্তি। দীর্ঘ বিবর্ণ চুল, দীর্ঘ দাড়িগোফে সমস্ত মুখখানা আচ্ছন্ন, অস্বাভাবিক দীর্ঘ কৃষ্ণবর্ণ দেহখানা কর্দমলিপ্ত, কোটরগত জ্বলন্ত চোখ দুটিতে আলো পড়িয়া ঝকঝক করিতেছে। সে মূর্তি ধরণীর সজীবতার সর্বমাধুর্য বর্জিত, মাটির জগতের বলিয়াই বোধ হয়। রজতবাবু স্তম্ভিত হইয়া গেলেন। তবুও তিনি কয়েক পদ অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, কে কে তুমি? উত্তর দাও, কে?
নিথর নিস্তব্ধ মূর্তির মুখে পেশিগুলি ঈষৎ চঞ্চল হইয়া উঠিল। একটা অদ্ভুত ভঙ্গিতে অধর রেখা ভিন্ন হইয়া গেল। সে ভঙ্গিমা যেমন হিংস্র তেমনই ভয়ঙ্কর। রজতবাবু আকাশলক্ষ্যে পিস্তলটার ঘোড়া টিপিলেন। সুগভীর গর্জনে নিবিড় অন্ধকার চমকিয়া উঠিল। বৃক্ষ নিরাশ্রয়ী পাখির দল কলরব করিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অদ্ভুত এক গর্জনে চারিদিক কাঁপিয়া উঠিল। একটা বিকট হিংস্র গর্জন করিয়া সে বিকট মূর্তি লাফ দিয়া ছুটিয়া আসিল। সে মূর্তি তখন জানোয়ারের চেয়েও হিংস্র, উন্মত্ত। রজতবাবুর বাঁ হাতের টর্চটা হাত হইতে পড়িয়া গেল। ডান হাতের পিস্তলটা কাঁপিতেছিল। অন্ধকারের মধ্যে গুরুভার কিছু পতনের শব্দে সঙ্গে সঙ্গে আহত পশুর মতো একটা আর্তনাদ ধ্বনিত হইয়া উঠিল। রজতবাবু বলিলেন, সুরেশবাবু, শিগগিরই টর্চটা জ্বালুন, আমারটা কোথাও পড়ে গেছে। সুরেশবাবুর হাতের আলোটা জ্বলিয়া উঠিল। রজতবাবু কহিলেন, এখানে আসুন, খাদের মধ্যে। খাদের মধ্যে আলোকপাত করিতেই রজতবাবু বলিলেন, মানুষই কিন্তু মরে গেছে বোধ হয়, ঘাড় নিচু করে পড়ে আছে, মনে হয় ঘাড়টা ভেঙে গেছে। সুরেশবাবু ঝুঁকিয়া পড়িয়া দেখিয়া শিহরিত হইল। ভগ্ন ইষ্টক স্তূপের মধ্যে হতভাগ্যের মাথাটা অর্ধ প্রথিত হইয়াছে। যন্ত্রণার আক্ষেপে ঊর্ধ্বমুখে সমগ্র দেহখানা কাঁপিতে কাঁপিতে হঠাৎ করিয়া থামিয়া গেল। উপর হইতে রমেন্দ্রবাবু সভয়ে কাহাকেও প্রশ্ন করিল, কে ওকে, কিসের শব্দ ওটা? খানিক মনোযোগ সহকারে শুনিয়া সুরেশবাবু কহিলেন, গাড়ি গাড়ি, গরুর গাড়ির শব্দ। গন্তব্য থানায় পৌঁছিতে বাজিয়া গেল 12টা। তিন বন্ধুতেই নীরব। একটা বিষণ্ণ আচ্ছন্নতার মধ্যে যেন চলাচল করিতেছে তাদের মন। শবদেহটা গাড়িতে বোঝাই হইয়া আসিয়াছে। সেটা নামানো হইলে রজতবাবু সাব ইন্সপেক্টরকে বলিলেন, লোকটাকে এখানকার কেউ চিনতে পারে কিনা দেখুন তো। মুখাবরণ মুক্ত করিয়া দারোগা চমকিয়া উঠিল। রজতবাবু প্রশ্ন করিলেন, আপনি চেনেন? হঠাৎ করিয়া পাশে দাঁড়ানো জমাদার বলিয়া উঠিল, আমি চিনি স্যার, এ এক দ্বীপান্তরের আসামি, আজ 3 দশেক খালাস হয়ে বাড়ি এসেছে। সেদিন এসেছিল থানায় হাজিরা দিতে, বাহাদুরপুরের লোক, নাম কালীবাগদি। দারোগা বললেন, বেশ, তাহলে রিপোর্ট লেখো। একটা গামছায় বাঁধা কোমরে ওর কি কতগুলো ছিল, দেখো তো সেগুলো কি। অনুসন্ধান করে বাহির হইল একখানা কাপড়, ছোট একখানা ঘটি আর কয়খানি কাগজ। কাগজগুলো একটা মোকদ্দমার নথি ও রায়। নথিগুলিতে বহরমপুর জেলার ছাপ মারা, জেল গেটে জমা ছিল। সঙ্গে একখানি চিঠি, হাইকোর্টের কোনো উকিলের লেখা। এরূপভাবেই দণ্ডাদেশের গুরুত্ব বুদ্ধির জন্য আপিল করা অস্বাভাবিক ও আমাদের ব্যবসায়ের পক্ষে ক্ষতিজনক, সেই জন্য ফেরত পাঠানো হইল। রজতবাবু নথিটা পড়িয়া বলিলেন, সেন্সর কোর্টের নথি, 1908 সালের 5 নম্বর মামলার ইতিহাস। সম্রাট বাদী, আসামি কালীচরণ বাগদি। অভিযোগ, আসামি তার পুত্র তারাচরণ বাগদিকে হত্যা করিয়াছে। সাক্ষী 3 জন। প্রথম সাক্ষী মোবারক মোল্লা। এই ব্যক্তি বহরমপুরের অবস্থাপন্ন ব্যক্তি। এই ব্যক্তিকে সরকার পক্ষের উকিল প্রশ্ন করেন, কালীচরণ বাগদিকে আপনি চেনেন? তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, এই আসামি সেই লোক। এর ওই সাক্ষীর কাগজে আছে লম্বা কথোপকথন। কি প্রকৃতির ছিল লোক কালীচরণ? দুর্ধর্ষ লাঠিয়াল। আপনাদের সঙ্গে কি কালীচরণের ঝগড়া আছে? না, সে তো আমার ওস্তাদ, আমি তার কাছে লাঠি খেলা শিখেছি।
তারাচরণ বাগদিকে আপনি জানতেন? হ্যাঁ, ওস্তাদ কালীচরণেরই ছেলে সে। আচ্ছা, এটা কি ঠিক যে কালীচরণ তারাচরণকে ভালো দেখতে পারতো না? না না, তবে ছেলেবেলায় তারাচরণ খুব রুগ্ন ছিল বলে ওস্তাদের ছেলেতে মন উঠত না। বলতো ব্যাটা ছেলে যদি ব্যাটা ছেলের মতো না হয় তবে সে ছেলে নিয়ে আমি করব কি। তারপর বরাবরই তার ওরকম ভাব ছিল না। একটা সময় অর্থাৎ 12-13 বছর পর থেকে সে সেরে উঠতে থাকে, জোয়ান হতে আরম্ভ করে। তখন ওস্তাদের চোখে সে ছিল মণি। আচ্ছা, কালীচরণ কি তারাচরণকে আখড়ায় মারতো না? হ্যাঁ হ্যাঁ, মারতো তো। ভুল করলে ওস্তাদের হাতে সে রেহাই পেত না। নিজের ছেলে বলে সে কখনো খাতির করতো না। আচ্ছা থাকো কথা। আচ্ছা, আপনি কি জানেন কুলির ঘাটিতে রাত্রে প্রতিক্ষণ হয়? হ্যাঁ জানি, শুনেছি। বহুকাল থেকেই, বোধহয় 100 বছর ধরে এ কাণ্ড ঘটে আসছে। তা কারা এসব করে জানেন? না না, সে তো জানা নেই। তবে শোনা যায় যে গ্রামের বাগদিদেরই এতে হাত আছে। সরকার পক্ষের উকিল সাক্ষীদের আর জেরা করতে ইচ্ছা করেন না। দ্বিতীয় সাক্ষী এলোকেশী বাগদিনী, মৃত তারাচরণের স্ত্রী, বয়স তার 18 বছর। তাকে প্রশ্ন করা হয়। আচ্ছা, এই আসামি কালীচরণ তোমার শ্বশুর? হ্যাঁ। আচ্ছা বাপু, তোমার স্বামীর সঙ্গে কি তোমার শ্বশুরের ঝগড়া ছিল? আরে না না, ঝগড়া ছিল না। কখনো ঝগড়াই হতো না? না, ঝগড়া হতো বই কি। কতদিন টাকা পয়সা নিয়ে ঝগড়া হতো, কিন্তু তাকে ঝগড়া বলে না। কিসের টাকা পয়সা? আরে ও যে খুনে ডাকাতি, আমার শ্বশুর আর আমার স্বামী মানুষ মারত, সেই টাকা পয়সা। তুমি কেমন করে জানলে? বাড়িতে শাশুড়ির কাছে শুনেছি, আমার স্বামীর কাছে শুনেছি, এদের বাপ বেটার কথাবার্তায় বুঝেছি। আর কতদিন রক্তমাখা টাকা গয়না জলে ধুয়ে পরিষ্কারও করেছি। তোমার স্বামী তারাচরণকে কে খুন করেছে জানো? জানি, আমার শ্বশুর খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। বিচারক প্রশ্ন করেন, তুমি নিজের চোখে খুন করা দেখেছো? হ্যাঁ হুজুর, সমস্ত দেখেছি। বিচারক আদেশ করেন, কি দেখেছো তুমি, আগাগোড়া বলো। সরকার পক্ষের উকিলকে প্রশ্ন জিজ্ঞাসা বন্ধ করতে আদেশ দেওয়া হয়। এবার সাক্ষী বলতে শুরু করে। হুজুর, শ্রাবণ মাসের প্রথমে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। শ্রাবণের 27-এ আমার ছোট বোনের বিয়ে। আমার স্বামী 25 তারিখে সেই বিয়ের নেমন্তন্নে এখানে আমার বাপের বাড়িতে আসে। আরও অনেক কুটুমজন এসেছিল। জাত বাগদি আমরা হুজুর, সকলেই লাঠিয়াল। আর ছোট জাতের আমোদ আহ্লাদে তো মদই প্রধান। বড় বড় জোয়ান সব দিবারাত্র মদ খেয়েছে আর ঘাটি খেলা খেলেছে। বিচারক প্রশ্ন করলেন, ঘাটি খেলা কি? হুজুর, ডাকাতি করতে গিয়ে যেমন লাঠি খেলে, গৃহস্থর ঘর চড়াও করে বাইরের লোককে আটকে রাখে, সেটাই হচ্ছে ঘাটি খেলা। সেই খেলা খেলতে গিয়ে আমার স্বামীর সঙ্গে আমার দাদার ঝগড়া হয়। তিনবার আমার স্বামী আমার দাদার ঘাটি ভেঙে দিয়ে বলেছিল, এ ছেলে খেলা ভালো লাগে না বাপু, যদি মরদ তোদের কেউ থাকে তবে নিয়ে আয়। সেই নিয়ে ঝগড়া শুরু হয়। মনের রাগে দাদা রাত্রে খাবারের সময় আমার স্বামীর কুলের খোঁটা তুলে অপমান করে। আমার ননদ নিজ জাতের সঙ্গে বেরিয়ে গিয়েছিল, সেই নিয়ে খোঁটা। স্বামী আমার তখনই উঠে পড়ে সেখান থেকে চলে যায়। আমার সঙ্গে দেখা পর্যন্ত করেনি হুজুর। তাহলে তাকে আমি সেই অন্ধকার বাদল রাতে বেরুতে দিতাম না। আমি যখন খবর পেলাম তখন সে বেরিয়ে চলে গেছে। আমি আর থাকতে পারলাম না, আর থাকতে ইচ্ছেও হলো না। যে মরদ স্বামীর জন্য আমার সমবয়সীরা আমাকে হিংসে করত, তার অপমান সহ্য হলো না, আর আমাকে সে যেমন ভালোবাসত। সাক্ষী এটুকু বলেই কেঁদে ফেলল,
কিছুক্ষণ পর আত্মসংবরণ করে আবার বলল, অন্ধকার বাদল রাত্রে সেদিন কোলের মানুষ নজর হয় না, এমনই অন্ধকার, পিছল পথ, বারবার পা পিছলে পড়ে যাচ্ছিলাম। গ্রামের বাইরে এসে আমি চিৎকার করে ডাকলাম। ঝিপঝিপ করে তখন বৃষ্টি পড়ছে, বাতাসের গোঙানিতে সে শব্দ শুনতে পাওয়া যায় না। শুনলে হয়তো সে দাঁড়াতো, নিশ্চয়ই দাঁড়াতো হুজুর, তবে আমি তার গলা শুনতে পাচ্ছিলাম। বাতাস সামনে থেকে বইছিল কি না, সে গান করতে করতে যাচ্ছিল, বাতাস এসে গান পিছু পিছু ভেসে আসে। এতটা বলে সাক্ষী আবার নীরব হয়। খানিকক্ষণ পর সে আবার বলতে শুরু করে। আমি প্রাণপণে যাবার চেষ্টা করলাম, কিন্তু পিছল পথ, তাড়াতাড়ি চলার উপায় নেই। সামনে থেকে জলের ফোঁটা কাটার মতো মুখে বিচ্ছিল। হঠাৎ একটা চিৎকারের শব্দ কানে আসলো, বাবা বাবা! এই শব্দটাই শুধু শুনলাম, চিনতে পারলাম আমার স্বামীর গলা। ছুটে এগিয়ে যেতে গিয়ে পথে পড়ে গেলাম। উঠে একটু দূরে এগিয়ে যেতেই দেখি এক জোড়া আংড়ার মতো চোখ ধকধক করে জ্বলছে। সেই চোখ আমার চেনা, সে আমার শ্বশুর। আমার শ্বশুরের চোখের তারা বেড়ালের মতো। অন্ধকারে চলে চলে তার অন্ধকার সওয়া হয়ে গিয়েছিল। আমি তখনও দেখতে পাচ্ছিলাম। দেখলাম শ্বশুর একটা মানুষকে কাঁধে ফেলে আখড়াইয়ের দিঘির পাড় দিয়ে নেমে গেল। বুক ফেটে কান্না এলো, কিন্তু কাঁদতে পারলাম না। গলা যেন বন্ধ হয়ে গিয়েছিল, চোখে যেন আগুন জ্বলছিল। আমিও তার পিছু নিলাম। এবার সাক্ষীকে বাধা দিয়ে বিচারক প্রশ্ন করল, তোমার ভয় হলো না? সাক্ষী উত্তর দিল, আমরা বাগদির মেয়ে হুজুর, আমাদের মরদে খুন করে, আমরা লাশ গায়েব করি। হুজুর, আমার হাতে যদি তখন কিছু থাকতো, তবে ওই খুনিকে আমি ছাড়তাম না। সাক্ষী অকস্মাৎ উত্তেজিত হয়ে কাঠগড়া থেকে বেরিয়ে আসামিকে আক্রমণ করার চেষ্টা করে। তাহাকে ধরে ফেলা হয় এবং তার উত্তেজিত অবস্থা দেখে সেদিনের মতো বিচার ব্যবস্থা স্থগিত রাখা হয়। সাক্ষী কিন্তু বলে যে সে বলতে সমর্থ, আর সে এরূপ আচরণ করবে না। সে কহিল, তারপর নদীর গর্ভের দেহটাও পুঁতে দিল সে, আমি দেখলাম। তখন পশ্চিম আকাশে কাস্তের মতো এক ফালি চাঁদ মেঘের আড়ালে উঠেছিল। অন্ধকার অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। সেই আলোতে চিনতে পারলাম খুনি আমার শ্বশুর। সে বাড়ির দিকে হনহন করে চলে গেল। আমি পিছু ছাড়ি নাই। বাড়িতে এসে লাফ দিয়ে পাঁচিল ডিঙিয়ে সে বাড়ি ঢুকল। আমি দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরেই কে বুক ফাটিয়ে কেঁদে উঠল। চিনলাম সে আমার শাশুড়ির গলা, কিন্তু একবার কেঁদেই সে চুপ করে গেল। এই সময় আসামি বাধা দিয়ে বলল, আমি তার মুখ চেপে ধরেছিলাম। হুজুর, আমি সাক্ষী সাবুদের দরকার নাই, আমি কবুল খাচ্ছি আমি আমার ছেলেকে খুন করেছি। হুকুম পেলে আমি সব ভুলে যাই। বিচারক এরূপ ক্ষেত্রে বিবেচনা করিয়া আসামিকে স্বীকারোক্তি করিবার আদেশ দিলেন। আসামি বলিয়া গেল, হুজুর, আমরা জাতে বাগদি, আমরা এককালে নবাবের পল্টনে কাজ করতাম, আজও আমাদের কুলের গরব লাঠির ঘায়ে বুকের ছাতিতে। কোম্পানির আমলে আমাদের পল্টনের কাজ যখন গেল, তখন থেকে এই আমাদের ব্যবসা। হুজুর, চাষ আমাদের ঘেন্নার কাজ। মাটির সঙ্গে কারবার করলে মানুষ মাটির মতো হয়ে যায়। মাটি হলো মেয়ের জাত। জমিদার বড় লোকের বাড়িতে এককালে আমাদের আশ্রয় হতো, কিন্তু কোম্পানির রাজত্বে, থানা পুলিশের জবরদস্তিতে তারাও একে একে সব আমাদের ছেড়ে দিলে। যারা টিকে থাকলো তারা শিং ভেঙে ভেড়া ভালো মানুষ হয়ে গেল। তাদের ঘরে চাকরি করতে গেলে এখন নিজ কাজ করতে হয়, গাড়ু বইতে হয়, মোট বইতে হয়। তাই আমরা এই পথ ধরি। আজ 4 পুরুষ ধরে আমরা এই ব্যবসা চালিয়ে এসেছি। জমিদারের লগ্নিগিরি লোক দেখানো পেশা ছিল আমাদের।
রাত্রের পর রাত্রি চামড়ার মতো পুরো অন্ধকারে গা ঢেকে কুলির ঘাটিতে ওত পেতে বসে থাকি। মদের নেশায় মাথায় আগুন ছোটে, সেই নেশা ঝিমিয়ে আসতে পেত না। পাশেই থাকতো মদের ভার, সেই ভারে চুমুক দিতাম। অন্ধকারের মধ্যে পথিক পেলে বাঘের মতো লাভ বসাতাম। হাতে থাকতো ফাওড়া, শক্ত বাঁশের দুহাত লম্বা লাঠি, সেই লাঠি ছুটতাম মাটির কোল ঘেঁষে। সাপের মতো গোঙাতে গোঙাতে সে লাঠি ছুটে গিয়ে পথিকের পায়ে আঘাত করত। তার আর নিস্তার ছিল না, তাকে পড়তেই হতো। তারপর একখানা বড় লাঠি তার ঘাড়ের ওপর দিয়ে চেপে দাঁড়াতাম, আর পা দুটো ধরে দেহটা উল্টাতেই ঘাড়টা ভেঙে যেত। সময় একজন জুরি অজ্ঞান হয়ে পড়ায় আদালত তখনকার মতো বন্ধ হয়ে গেল। পরদিন বিচারক ও জুরিগণ আসন গ্রহণ করলে আসামি বলতে আরম্ভ করলো আবার, কত মানুষ যে খুন করেছি তার হিসেব নেই হুজুর। সে সময় কোনো কথা কানে আসে না হুজুর। তাদের কাতরানি যদি সব কানে আসতো, মনে থাকতো হুজুর, তাহলে সত্যি পাথর হয়ে যেতাম। মনে পড়ে শুধু দুটি দিনের কথা, যেদিন আমার বাপের কাছে আমার হাতে খড়ি নি, আর যেদিন আমি আমার ছেলে তারাচরণকে হাতে খড়ি দিই। এই দুই দিনের কথাই শুধু মনে আছে। সরল বাঁশের কোড়ার মতো দীঘল কাঁচা জোয়ান তখন তারাচরণ। অন্ধকার রাতে শিকারির গলায় দাঁড়িয়ে বললাম, দে পা দুটো ধরে ধরটা ঘুরিয়ে দে। সে থরথর করে কেঁপে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি শিকার শেষ করলাম, কিন্তু মনটা কেমন যেন সেদিন হিম হয়ে গেল। মনে পড়ে গেল প্রথম দিন আমিও এমনই কেঁপেছিলাম। তারপর হুজুর অভ্যেসে সব হয়। ক্রমে ক্রমে তারা আমার হয়ে উঠল গুলিবাগ। পালকের মতো পাতলা পা, পাথরের মতো শক্ত ছাতি, আর শিকার পথের ওপর পড়লে আমি যেতে না যেতেই সে আগেই কাজ শেষ করত। ঘটনার দিন হুজুর আসামি নীরব হলো। সে পানীয় জল প্রার্থনা করল। জল পান করে সে বলল, সেদিনের সে ভুল তারাচরণের আমার ভুল নয়, তবে সে আমার ভাগ্যের দোষ, আর হয়তো যাদের খুন করেছি তাদের অভিসম্পাদের ফল। তবে এ যে হবে এ আমি জানতাম। আমার বাবা বলেছিল আমাদের বংশ থাকবে না, নিবংশ হবে। আবার আসামি নীরব হলো। আসামি হঠাৎ কাতর হয়ে পড়ায় আদালত কিছুক্ষণের জন্য স্থগিত হলো। কিন্তু আসামি তাহা চাহে না। সে কহিল, আমার শেষ হয়েছে হুজুর, তবে আর একটু জল। পুনরায় জল পান করল সে। সেদিন তার আর আসবার কথা নয়। কুটুমবাড়িতে বিয়ের নেমন্তন্নে গিয়ে বিয়ের রাতেই সে চলে আসবে এ ধারণা আমি করি নাই হুজুর। সেদিন অন্ধকার রাত্রি, ঝিপঝিপ করে বাদল নেমেছিল। আমার বৌমার কাছে শুনেছেন আমার চোখ অন্ধকারে জ্বলে। আমার চোখেও সেদিন ভালো দেখতে পাচ্ছিলাম না হুজুর। সর্বাঙ্গ ভিজে হিম হয়ে যাচ্ছিল। আমি ঘন ঘন মদের ভারে চুমুক দিচ্ছিলাম। দুপ্রহর রাত পর্যন্ত শিকার না পেয়ে বিরক্ত হচ্ছিলাম। এমন সময় কার গানের খুব ঠান্ডা আওয়াজ শুনতে পেলাম। বাতাস বইছিল আমার দিকে, আওয়াজটা বাতাস ঠেলে উজানের দিকে আসছিল। সেদিন হাতে পয়সা কড়ি ছিল না। মানুষের সাড়া পেয়ে মদের ভারের চুমুক মেরে অভ্যাস মতো লাফিয়ে উঠে দাঁড়ালাম। অন্ধকারে চলন্ত মানুষ নড়ছিল। মারলাম ফাওড়া, লাশ পড়ল। চিৎকার করে সে কি বললে কানে এলো না। ছুটে গিয়ে গলায় লাঠি দিয়ে উঠে দাঁড়াবো, শুনলাম পেছনে বাবা বাবা ডাক। ও কথাটা কানেই এলো, কিন্তু মনে গেল না। তার গলা আমি চিনতেও পারলাম না। লাঠির ওপর দাঁড়িয়ে বললাম, এ সময়ে বাবা সবাই বলে। এতটুকু বলে আসামি নীরব, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ল। রায়ে বিচারক দণ্ডাদেশের পূর্বে লিখিয়াছিল, যুগ যুগান্তরের সাধনায় মানুষ ঈশ্বরকে উপলব্ধি করিয়া সীমারেখা নির্দেশ করে। তাহারই নামে সৃষ্টি সমাজের কল্যাণে অন্যায় ও পাপের বোধ হেতু
দণ্ডবিধি সৃষ্টি হয়েছে। ঈশ্বরের প্রতিভা স্বরূপ বিচারক সেই বিধি অনুসারে অন্যায়ের শাস্তি প্রদান করেন। এই ব্যক্তি যে অপরাধ বর্তমান রাষ্ট্রতন্ত্রের দণ্ডবিধির তাহার যোগ্য শাস্তি নাই। এক্ষেত্রে চরমদণ্ডই বিধি। আমার স্থির বিশ্বাস সেই জন্যই সমগ্র বিশ্বের অদৃশ্য পরিচালক তাহার দণ্ডবিধান স্বয়ং করিয়াছেন। চরমদণ্ড এক্ষেত্রে সে গুরুদণ্ডকে লঘু করিয়া দিবে। ঈশ্বরের নামে বিচারকের আসনে বসিয়া তাহার অমোঘ বিধানকে লঙ্ঘন করিতে পারিলাম না। যাবজ্জীবন দ্বীপান্তরবাস ইহার শাস্তি বিহিত হইল। এতটুকু পরেই তিনি চুপ করলেন। তিনজনেই নির্বাক হয়ে বসে রইলাম। মনের বিচিত্র চিন্তাধারার পরিচয় বোধহয় প্রকাশ করবার শক্তি কাহারও ছিল না। অকস্মাৎ রমেন্দ্রবাবু কহিলেন, একটা কথা বলবো সুরেশবাবু। মৃদুস্বরে সুরেশবাবু বলল, বলুন। পুলিশ এক্সিকিউটিভ আপনারা দুজনেই তো এখানে আছেন। দেহটা মর্গে দেবেন না, এই আকরাইয়ের দিঘির গর্ভেই ওকে শুয়ে থাকতে দিন।